সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির সরাসরি স্বাস্থ্য বিষয়ক আয়োজন আজগর আলী হাসপাতাল সুস্থতা ব্যবস্থাপত্র এই অনুষ্ঠানটি। সঙ্গে আছি আমি ডাক্তার মোনা তাহসিন এবং প্রতি পর্বের মতোই আজও আমাদের স্টুডিওতে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক আমাদের অতিথি হিসেবে। অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে নেব আমাদের আজকের অতিথির সাথে। আমাদের সঙ্গে আছেন ডাক্তার নাতাশা তিলোত্তমা, কনসালটেন্ট অবস্টেট্রিক্স, গাইনোকোলজি অ্যান্ড ইনফার্টিলিটি বিভাগ, আজগর আলী হাসপাতাল। ম্যাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ মুনা। দর্শক, আপনারা চাইলে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। স্বাস্থ্য বিষয়ক যে কোনো ধরনের পরামর্শের জন্য আমাদেরকে ফোন করতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারগুলোতে। ম্যাম, বরাবরই যে সমস্যাটি আসলে আমাদের ফেস করতে হয় অনেক দম্পতির, সেটি হচ্ছে বন্ধ্যাত্ব, যেটিকে আমরা আমাদের মেডিকেলীয় টার্মে বলে থাকি ইনফার্টিলিটি। তো আজকে আমরা সেই বিষয় নিয়ে অনেক কিছু জানবো এবং আমাদের দর্শকদের ফোন নেব, তাদের সমস্যার সমাধানের চেষ্টা করব। তো প্রথমেই দর্শকদের জানা সুবিধার্থে যদি বুঝিয়ে বলতেন, বন্ধ্যাত্ব বলতে কি বোঝায়? আচ্ছা, বন্ধ্যাত্ব বা ইনফার্টিলিটি বলতে আমরা যদি বলি, আমি একটু ভেঙে ভেঙে বলছি যাতে দর্শকদের বুঝতে সুবিধা হয়। এটা হচ্ছে একটা দম্পতি টানা 1 বছর একসাথে থাকছে এবং কোনো প্রকার জন্ম নিয়ন্ত্রণ ছাড়া আচ্ছা। এবং নিয়মিত সহবাসে করছে। নিয়মিত সহবাস কি, যে তারা সপ্তাহে অন্তত 3 থেকে 4 বার কমপক্ষে সহবাস হচ্ছে, কিন্তু তারপরেও তারা কনসিভ করতে পারছে না বা বাচ্চা ধারণ করতে অক্ষম হচ্ছে, তখন আমরা তাকে ইনফার্টিলিটি বলছি। এক্ষেত্রে হচ্ছে যে আরেকটু মডিফাইড হচ্ছে যে একটা মেয়ের বয়স যখন 35-এর উপর চলে যাচ্ছে, তখন আমরা 1 বছর টাইম দেব না, আমরা এখানটায় হচ্ছে 6 মাস টাইম দেব। কারণ মেয়েদের ক্ষেত্রে এজটা বয়সটা খুব কি বলে প্রাধান্য পায়, কারণ বয়সের সাথে সাথে আমাদের ডিম্বাণুর সংখ্যা কমে যেতে থাকে। এর জন্য কোনো মেয়ের ক্ষেত্রে যখন বয়সটা 35-এর উপর হয়ে যায়, তখন সেই দম্পতি যদি 6 মাসেও যদি নিয়মিত সহবাসের পরে যদি কনসিভ করতে বা বাচ্চা ধারণ করতে না পারে, তাহলে তাদেরকে হচ্ছে ডক্টরের শরণাপন্ন হতে হবে। অর্থাৎ সেক্ষেত্রে ইনফার্টিলিটি বলা হবে। তো এর হার কি রকম? আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি যেমন হাইপারটেনশন বলি, ডায়াবেটিস বলি, কিডনি ডিজিজ বলি, স্ট্রোক বলি, এগুলোর হার যেমন বেড়েছে, তো সেক্ষেত্রে ইনফার্টিলিটি কি ধরনের পেশেন্ট পাচ্ছেন বা এর হার কি রকম বাংলাদেশে? আচ্ছা, আসলে এখন তো মানুষ সচেতন, মানুষ হচ্ছে যে এটা আসছে ইনফার্টিলিটির জন্য ট্রিটমেন্ট সিক করছে। তো এর জন্য দেখা যাচ্ছে এখন হার অনুসারে বলতে গেলে যে 10 থেকে 15% দম্পতি ইনফার্টিলিটিতে ভুগে থাকছেন। তো সেই হিসাবে কম বলবো না। আচ্ছা, অ্যালার্মিং তো অবশ্যই। অ্যালার্মিং। আবার কিছু কিছু এতে আছে যে প্রতি 8 জন দম্পতির মধ্যে একজন হচ্ছে ইনফার্টিলিটিতে ভুগছে। তো 8 জনের মধ্যে একজনও কিন্তু সংখ্যাটা ভালোই। আচ্ছা, তো আগে যেমন শুধুমাত্র কোনো দম্পতি যদি সন্তান আসলে তাদের না থাকতো, তো আমরা দেখতাম ইউজুয়ালি কিন্তু নারীদেরকে এক্ষেত্রে দায়ী করা হতো। তো এখন কিন্তু সেই ধারণা চেঞ্জ হয়েছে। নারী এবং পুরুষ আমরা জানি উভয়েরই কিছু আন্ডারলাইং কজ বা কারণ থাকতে পারে, সেটি যদি জানান যে আসলে এক্ষেত্রে কি উভয়েরই কোনো সমস্যা থাকতে পারে কিনা। আচ্ছা, উভয় এখন আমি পার্সেন্টেজ হিসেবে বলি, এখন নারী পুরুষ সমান সমান। হ্যাঁ, 30 থেকে 40 ভাগ নারী, 30 থেকে 40 ভাগ পুরুষ, আবার 20 থেকে 30 ভাগ উভয় এবং জানবো বাকিটাও। আনএক্সপ্লেইনড হচ্ছে 10%। আসলে এক্ষেত্রে কারা দায়ী, নারী দায়ী না পুরুষ দায়ী, এই ধরনের কিন্তু একটি কোয়েশ্চেন থেকেই যায়, সেটি জানাবেন। এটা হচ্ছে যে নারী পুরুষ উভয়েরই হতে পারে, ঠিক আছে। যেরকম কিছুক্ষণ আগে বললাম 30 থেকে 40% নারী, 30 থেকে 40% হচ্ছে পুরুষ স্বামী, একই রকম, এবং উভয়ে মিলে হচ্ছে 20 থেকে 30%, এবং কিছু হচ্ছে আনএক্সপ্লেইনড, সবারই দুজনেই সবকিছু ঠিক আছে কিন্তু কোনো কারণ আমরা খুঁজে পাচ্ছি না, অজানা কারণ। তো সেটাকে আমরা বলি আনএক্সপ্লেইনড, এটা হচ্ছে 10%। আচ্ছা, তো এক্ষেত্রে নারীদের যে সমস্যা বা বন্ধ্যাত্ব, সেটি হবার পেছনে কি কি কারণ রয়েছে? আচ্ছা, নারী বন্ধ্যাত্ব, তা আমরা হচ্ছে যে প্রথম আসি যে একটা নারীর মা হতে গেলে কি কি লাগছে। আমার একটা ওভারি লাগবে, তারপর একটা ইউটেরাস লাগবে, টিউব লাগবে, ইউটেরাস লাগবে, এবং আমাদের রাস্তা ঠিক থাকতে হবে, এবং সর্বোপরি আমাদের হরমোনাল ব্যালেন্সটাও ঠিক থাকতে হবে, যেটা থেকে ডিম পরিস্ফুটন হবে। তো ওভারিয়ান কজের মধ্যে আমরা যদি ধরি, প্রথমে হচ্ছে পিসিও, অ্যানোভুলেশন, ডিম মাসে মাসে ঠিকমতো ফুটছে না, এটাকে হচ্ছে অ্যানোভুলেশন বলে। এটা প্রধান কারণ হচ্ছে পিসিও। তারপর হচ্ছে যে
বলতে পারি যে আমাদের হাইপার প্রোল্যাক্টিনিমিয়া, মানে প্রোল্যাক্টিন হরমোন যদি শরীরে বেশি থাকে সেটাও ওভুলেশনে আমাদের ডিস্টার্ব করছে। তারপর আমাদের হচ্ছে অনেক সময় পিটুইটারি থেকে কিছু হরমোন আসে, সেগুলো যদি কমে যায় সেটাকে মানে সেটার কারণে হতে পারে। আর হচ্ছে যে আরেকটা যে প্রিম্যাচুর মানে প্রাইমারি ওভারিয়ান ইনসাফিসিয়েন্সি, মানে ওভারিয়ান আচ্ছা। যে ওভারিতে যে রিজার্ভ থাকছে বা ডিম্বাণু সংখ্যা ডিমটা থাকছে, যে রিজার্ভ হ্যাঁ থাকে। এটা হচ্ছে খুব আগেই শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা ম্যাম, আরো জানবো তার হ্যাঁ। আগে একজন দর্শক যুক্ত হয়েছেন, ওকে। ফোনটি নিয়ে নিতে হবে। দর্শক নাম বলে প্রশ্নটি করবেন। আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ব্রাহ্মণবাড়ির নবীনগর থেকে বলছি। জি বলুন। আমার ওয়াইফের আপনার 30 হাফ বয়স। আমরা চাচ্ছিলাম বাচ্চা একটা নেওয়ার জন্য, কিন্তু আমার ওয়াইফের সমস্যা হইলো লিভারের চর্বি, রক্তের মধ্যে চর্বি। ডাক্তার দেখাইছিলাম। এখন কি আমাদের কোনো সমস্যা হবে যদি নেই? আচ্ছা, আচ্ছা ম্যাম, কোনো প্রশ্ন আছে? হ্যাঁ আপনার ওয়াইফের বয়স হচ্ছে কত? 30 বলেছেন। 30-এর উপরে আর কি। হ্যাঁ। জি, আচ্ছা। জি। আপনার কি বাচ্চা আছে? এক ছেলে এক মেয়ে। এক ছেলে এক মেয়ে। আর হচ্ছে যে কি বলে, যেটা হচ্ছে যে লিভার- আপনার, হ্যাঁ হ্যাঁ আমরা বুঝতে পেরেছি, হ্যাঁ, অনেক ধন্যবাদ। আপনাদের যদি ফ্যাটি কোনো লিভার ফ্যাটি আছে লিভার এবং আছে, ব্লাডেও Fatty liver, কোলেস্টেরল হ্যাঁ। বেশি। আচ্ছা, হ্যাঁ। এটা হচ্ছে প্রথমে নিয়ন্ত্রণ করতে হবে। সে যদি তার ওয়াইফ যদি হচ্ছে গিয়ে মানে মুটিয়ে গিয়ে থাকে বা ওবেসিটি থাকে, সেটা ওজন নিয়ন্ত্রণ বেশি করতে, থাকলে হ্যাঁ সেটি সেটা কমাতে নিয়ন্ত্রণ হবে। করতে হবে। এর সাথে ডায়াবেটিস আছে নাকি, প্রেশার আছে নাকি, সেগুলো সম্বন্ধে আমাদের জানতে হবে। এবং এগুলো সব কিছু ম্যানেজ করে একটা মেডিসিন কনসালটেশন সে থাকবে, এবং তার অন্যান্য সার্বিক অবস্থা যদি মানে মেডিকেল কন্ডিশনটা হেলদি হয়ে ওঠে, মানে তার ফ্যাটি লিভারটা তো আসলে হঠাৎ করে যাবে না, এটা লাইফস্টাইলটা চেঞ্জ করে আনতে হবে। আর ডায়াবেটিস, প্রেশার এগুলো না থাকলে এবং কোলেস্ট্রল, এগুলো যেটা হচ্ছে যে আমরা ডেইলি হাঁটাহাঁটি করে ফাইব্রাস খাদ্য খেয়ে এগুলো কমিয়ে আনতে পারি। এভাবে যদি কোলেস্ট্রল লেভেলটা কমে যায়, সে বাচ্চা নিতে পারবে। এবং বাচ্চা নেওয়ার যেহেতু 30-এর উপর বয়স, সে হাই রিস্ক প্রেগনেন্সি হিসেবে কাউন্ট থাকবে। এবং হাই রিস্ক প্রেগনেন্সি মানে তাকে হচ্ছে প্রথম থেকে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের আন্ডারে থাকতে হবে। আচ্ছা, একজন ভালো গাইনোকোলজিস্ট বা অবস্টেট্রিশিয়ান যেই হোক তার হ্যাঁ, আন্ডারে under থেকে, হ্যাঁ অবজারভেশনে থেকে তারপর কনসিভ করতে concept হবে। করতে হবে, হ্যাঁ। অনেক ধন্যবাদ ম্যাম। আপনি বলছিলেন যে নারীদের আমাদের কিছু রিজার্ভ থাকে, তো সেটি যদি না থেকে থাকে, এছাড়াও এই যে আমাদেরকে এখন যিনি ফোন করলেন বলছিলেন যে ওবিসিটি বা মুটিয়ে যাওয়া, কোলেস্টেরল বেড়ে যাওয়া, এই লাইফস্টাইলে যদি সমস্যা থাকে সেক্ষেত্রে কি বন্ধ্যাত্ব হতে পারে কিনা? হ্যাঁ, ওবেসিটি এখন একটা মেজর প্রবলেম হয়ে দাঁড়িয়েছে, কারণ আমাদের আসলে যতই আমরা মানে যুগে আধুনিক হচ্ছি, ততই মোবাইলের উপর বা ইলেকট্রনিক্সের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছি। তো এতে হচ্ছে দেখা যাচ্ছে যে আমরা প্রায় ওবেসিটিতে সকলেই ভুগছি। তো ওবেসিটিটাই হচ্ছে যে আমাদের শরীরের হরমোনাল ইমব্যালেন্স হয়ে যায় কিছু, মানে আমাদের যে ওবেসিটি থাকে যখন বা মুটে যাওয়া, যে যাদের স্থূলত্ব থাকে তাদের হচ্ছে ফ্যাটে কিছু আমাদের ইস্ট্রোজেন হরমোনের মাত্রা বেশি থাকে। তারপরে তাদের শরীরে ইনসুলিন মাত্রা বেশি থাকে। এই ইনসুলিন হরমোনটা একটা কালপ্রিট হিসেবে কাজ করে, যে এই ইনসুলিন হরমোনটা শরীরে অ্যান্ড্রোজেন মানে পুরুষ হরমোনের আধিক্য করে যায় দেয়। এদিকে ইস্ট্রোজেন ফ্যাটে বেশি, ওদিকে অ্যান্ড্রোজেন বেশি, সব কিছু মিলিয়ে একটা মেয়ের ডিম ঠিকমতো ফুটতে পারে না। হ্যাঁ, তখন এই যে অ্যানোভুলেশন যেটা বলছে, ডিম ফুটতে পারছে না, সেটা কাজ করছে। তো সেই কারণে হচ্ছে যে মানে Infertility আসতে infertility পারে। হতে পারে। এর জন্য আমরা কেউ যদি ওবেস থাকে, বিএমআই মানে যদি 25 উপরে থাকে, হ্যাঁ মানে বিশেষ করে 27 উপরে গেলে আমরা বলি যে যাতে সে মানে এটা তার মানে স্থূলতাটা কমিয়ে নিয়ে আসে, তাকে হেলদি লাইফস্টাইল, হাঁটা চলা, খাদ্যাভ্যাস, এবং অনেক সময় আমরা ডায়েটিশিয়ানের অ্যাডভাইসও পাঠাই যাতে। অর্থাৎ এক্ষেত্রে লাইফস্টাইল মডিফিকেশন খুবই ওয়ান অফ দ্য mandatory, ইম্পর্টেন্ট ফ্যাক্টর। খুবই, ম্যাম জানবো আরো অনেক কিছু। একজন দর্শকের মধ্যে যুক্ত হয়েছেন, নাম বলে প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আমার নাম নাজমা, আমার বয়স 35। জি বলুন। আর 7 মাস ধরে মানে শরীর খারাপ হয় না, মেন্স হয় না। আচ্ছা ম্যাম, আপনার কোনো প্রশ্ন আছে এই বিষয়ে? আর মানে আপনি কি এমনি চেক করেছিলেন, আপনার হরমোন টরমোন কিছু চেক করা হয়েছে? হ্যাঁ, কাঠে নিয়ে আসে আমি নিজেই করছিলাম, শুধু এক দাগ ওঠে। আচ্ছা, আপনার ওজন কেমন হবে? ওজন তো 60-এর মতো হবে এরকম। আর আচ্ছা। উচ্চতা কি রকম, লম্বায় কি রকম আপনি? লম্বা অনেকটাই। আচ্ছা, আচ্ছা। আপনার বাচ্চা আছে? হ্যাঁ, এক ছেলে এক মেয়ে। আচ্ছা, অনেক ধন্যবাদ। ঠিক আছে।
এই ক্ষেত্রে আমি একটু আগে একটা কথা অর্থাৎ বলছিলাম, অ্যামিনোরিয়ার কমপ্লেইন অ্যামনিয়ার কমপ্লেন করছে। এখানটায় তার অ্যামনিয়ার কারণে অনেক সময় কিছু হরমোন ইমব্যালেন্স থাকতে পারে, যেটা বললাম যে প্রোল্যাক্টিন লেভেল বেশি থাকতে পারে, হ্যাঁ, বা অনেক সময় থাইরয়েড হরমোন থাকতে পারে, মানে ইমব্যালেন্স থাকতে পারে। তো নেক্সট দর্শক হচ্ছে যিনি ফোন করেছেন তিনি এখন কি করবেন, নেক্সট স্টেপ কি নেক্সট হবে? স্টেপ হচ্ছে যে তাকে তো কারোর কাছে আসতে হবে, কোনো মানে গাইনোকোলজি কনসালটেশন নিতে হবে। তারপর হচ্ছে তার সবকিছু মানে হরমোনাল লেভেলগুলো আমাদের দেখতে হবে। এছাড়াও সে কোনো ডিএনসি করেছে নাকি, মানে সেটা জানতে মানে হ্যাঁ হবে। কোনো মানে কখনো অ্যাবর্শনের অ্যাবর্শন history করতে আছে কিনা। নাকি, সেক্ষেত্রে আসামেন সিনড্রোম, মানে ইউটেরাসের লেয়ারগুলো হ্যাঁ। দুটো লেগে যায়, যখন মানে বলটা লেগে যায় তখন মাসিকটা হয় না, সেরকম কিছু হয়েছে নাকি। তাছাড়াও একটা বলছেন 35 উপর আমাদের ডিম্বাণুর সংখ্যা কমে যেতে থাকে, মানে ওভারিয়ান ফেলিওর, মানে হওয়ার chance মানে থাকে। ওভারিয়ান রিজার্ভ কমে যেতে থাকে। এক্ষেত্রে তার প্রিম্যাচুর ওভারিয়ান মানে ফেলিওর হচ্ছে নাকি, এটা আমাদের দেখতে হবে। মানে প্রিম্যাচুর ওভারিয়ান ফেলিওর মানে হচ্ছে যে তার আর্লি মেনোপজ হয়ে যাচ্ছে। অর্থাৎ এটা এই ক্ষেত্রে বেশ কিছু ইনভেস্টিগেশন অনেক করতে কিছু হবে। করতে হবে, অর্থাৎ হ্যাঁ। তাকে একজন ভালো গাইনোকোলজিস্টের কাছে যেতে হবে, কারণ 7 মাস কিন্তু অনেক সময়, তাই না? আসলে অনেক সময়। সময়। এবং তিনি প্রেগন্যান্সি টেস্ট করেছেন, সেক্ষেত্রে নেগেটিভ নেগেটিভ আসছে, হ্যাঁ। আচ্ছা ম্যাম, আমরা কথা বলছিলাম যে আপনি বলছিলেন লাইফস্টাইল চেঞ্জ করতে হবে। আমরা তো জানি লাইফস্টাইলের সাথে শুধুমাত্র ইনফার্টিলিটি না, আরো অনেক অনেক অসুখ আসলে জড়িয়ে আছে। আচ্ছা, এখন একটু জানতে চাইবো যে ডায়াবেটিস কিংবা আমরা অনেক সময় বলি অটো ইমিউন কিছু ডিজিজ থাকে, অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম বলি, এসএলই বলি, এই রোগগুলো কিন্তু আমরা প্রায় শুনি ইনফার্টিলিটির সাথে জড়িয়ে আছে। তো সেটির সাথে কি আসলে সম্পর্ক আছে? আচ্ছা, ইনফার্টিলিটির এখন ডায়াবেটিসের প্রথম কজ হচ্ছে ইনফার্টিলিটি, মানে যেটা করছে আমরা জানি এদের একই কথা, যে এদের সুগার বেশি থাকছে, ইনসুলিনের মাত্রা বেশি থাকছে, ইউটিলাইজ হতে পারছে না, হ্যাঁ, বিশেষ করে টাইপ 2 ডায়াবেটিস যেগুলো করছে। তো প্রথমে একটা দম্পতি বা কেউ যদি বাচ্চা ধারণ করতে চায়, আমরা বলি যে ডায়াবেটিসটা নিয়ন্ত্রণ করতে, আচ্ছা, হ্যাঁ, তাদের হচ্ছে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে হবে। এবং আমরা হচ্ছে দেখি যে তার ডায়াবেটিস কন্ট্রোল কেমন, তারপরে আমরা বলি, কারণ এটা যেরকম ইনফার্টিলিটি করতে পারে, বাচ্চা আসার পর বিকলাঙ্গ বাচ্চা জন্ম দিতে পারে এবং অ্যাবর্শনও করে দিতে পারে, হ্যাঁ। নেক্সট হচ্ছে যে যেরকম মানে এসএলই বা অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি সিনড্রোম যেটা বলছো, সেগুলোতে হচ্ছে যে অ্যাবর্শনের হারটা খুব বেড়ে যায়, হ্যাঁ। দেখা যায় যে ওই কিছু কিছু এখানে ক্লট বা ছোট ছোট ক্লট মানে তৈরি হয়, যেগুলো প্লাসেন্টা ইনসাফিসিয়েন্সি পরে করে আইজিআর হতে পারে বাচ্চা, হ্যাঁ। তারপর পরবর্তীতে প্রেগনেন্সিতে হাইপারটেনশন ডেভেলপ করতে পারে। তো এগুলো আগে সব কিছুই নিয়ন্ত্রণ করে বা ডায়াগনোসিস করে তারপর একটা প্ল্যান করতে হবে, একটা কি বলবো, একটা অটোইমিউন ডিজিজ, মানে যারা মেডিসিন এবং গাইনি ডুয়াল মানে কনসালটেশন ট্রিটমেন্ট করতে হবে। আচ্ছা, এছাড়াও মুটিয়ে যাওয়ার সাথে আমরা জানি নারীদের একটি অন্যতম অসুখ, সেটি হচ্ছে পিসিওএস বলি। তো এই সমস্যাটি কি, বা এটি হলে বন্ধ্যাত্বের সাথে এর কি সম্পর্ক আছে? আচ্ছা, পিসিওএস হচ্ছে যে এইখানটায় এটা হচ্ছে অ্যানোভুলেশন করছে। একটা পিসিওএসে আমরা কি দেখতে পাই, একটা নারীর তার হচ্ছে যে ওভুলেশন হচ্ছে না মাসে, এর জন্য হচ্ছে তার ওভারিটা হচ্ছে দেখতে বড় লাগে, তার হচ্ছে ওভারিতে অনেকগুলো ফলিকল দেখা যায়, মালার মতো ফলিকল দেখা যাচ্ছে, তার ওভুলেশন হচ্ছে না। তারপর ওর হচ্ছে যে শরীরের পুরুষ হরমোনের আধিক্য দেখা যায়, যার কারণে একটু দাড়ি মোচ এগুলার গ্রোথ বেশি থাকে। আরেকটা জিনিস দেখতে পাই পিসিওএসে, তার ইনসুলিন লেভেলটা বেশি, মানে হাইপার ইনসুলিনেমিয়া, যার সাইন হিসেবে আমরা দেখতে পাই যে ঘাড়ে, গলায়, মানে বিভিন্ন জায়গায় কালো কালো দাগ হয়ে যাচ্ছে। তো এইটা হচ্ছে আমরা ফিচারগুলো দেখি। এবং ওবেসিটি তো থাকেই। তো ওবেসিটিতে একটু আগে যেটা বলছিলাম যে তাদের যেরকম ফ্যাটের মধ্যে হচ্ছে এস্ট্রোজেন বেশি থাকছে, সেগুলো অ্যান্ড্রোজেনে কনভার্ট হচ্ছে, এবং যে ওভারিয়ান ফলিকলগুলো থাকে সেখানেও হচ্ছে যে অ্যান্ড্রোজেনের মাত্রা বেশি থাকে, মানে পুরুষ হরমোনের মাত্রাটা বেশি থাকছে। এবং পুরুষ হরমোনের মাত্রাটা বেশি থাকার কারণেই এটা হচ্ছে যে ওভুলেশনটা মাসে মাসে হচ্ছে না। আর এইখানটায় আমরা পিসিওর ক্ষেত্রেও আমরা প্রথম ট্রিটমেন্ট দিই যারা মানে স্থূলকায় বা মোটা, তাদেরকে রোগা হয়ে মানে চিকন হওয়ার পরামর্শটা দেয়, মানে একটা ওয়েট রিডাকশন, একটা স্ট্যান্ডার্ড বিএমআই, মানে 25-এর নিচে 25-এর মতো যা থাকে, তাহলে দেখা যায় যে তারা অনেক সময় কোনো ট্রিটমেন্ট ছাড়াই ওয়েট রিডাকশনের মাধ্যমেই তারা কনসিভ করতে পারছে। আর তারপরেও অনেক কিছু ক্ষেত্রে যদি তারপরে না হয়, তখন আমরা কিছু ওভুলেশন ইন্ডিউসিং ড্রাগ, মানে কিছু ওষুধপত্র দেই বা ইনজেকশন দিচ্ছি, হ্যাঁ, আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ এখানে আগাতে হবে। এর মধ্যে একজন দর্শক যুক্ত হচ্ছেন, ফোনটি নিয়ে আসবো, নাম বলে প্রশ্নটি করবেন।
সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আচ্ছা ম্যাম, আপনি বলছিলেন যে আমাদের নারীদের আসলে বিভিন্ন অঙ্গের সমস্যার কারণে অনেক সময় ইনফার্টিলিটি হতে পারে। এর মধ্যে কিন্তু আমাদের ফ্যালোপিয়ান টিউব আছে, জরায়ু আছে। তো এগুলোর কোন আন্ডারলাইং কারণে বন্ধ্যাত্ব হতে পারে? ফ্যালোপিয়ান টিউবের মেইন কারণটা হচ্ছে টিউব ব্লক। আচ্ছা। টিউব ব্লকটা কেন হতে পারে? আমাদের হচ্ছে পেলভিক ইনফেকশনের কারণে, মানে পেটে কোনো ইনফেকশন ছিল বা এন্ডোমেট্রিওসিস বলে একটা রোগ আছে, সেই কারণে হতে পারে। এছাড়া জরায়ুতে যদি আমরা আসি, জরায়ুর হচ্ছে যে আকৃতিগত কোনো যদি ত্রুটি থাকে, তারপরে জ্বরের মধ্যে অনেক সময় পর্দা বা সেপ্টাম বলি আমরা, এগুলো থাকে বা পলিপ থাকে। আরেকটা হচ্ছে যে খুব এ ব্যাপার মানে সেন্সিটিভ ব্যাপার, সেটা হচ্ছে এন্ডোমেট্রিয়াম, আমাদের জ্বরের ভিতরে যে লেয়ারটা, সেটাও অনেক সময় যে যদি ঠিকমতো গ্রোথ না করে বা সেটা যদি কখনো নষ্ট হয়ে গিয়ে থাকে, তখন ইনফার্টিলিটি দেখা দেয়। হতে পারে। এছাড়া হচ্ছে সার্ভিক্সের ক্ষেত্রে যদি আমরা আসি, ইলংগেটেড সার্ভিক্স মানে লম্বা সার্ভিক্স, যেটা মানে জ্বরের মুখটা যেটা যদি লম্বা হয়, সেটাও হচ্ছে ইনফার্টিলিটির কারণ হয়ে থাকে। এবং সার্ভিক্সে আমাদের মিউকাস একটা প্লাগ থাকে, সেগুলো যদি অনেক সময় কিছু অ্যান্টিবডি ক্যারি করে, যেগুলো হচ্ছে যে ওই আমাদের স্পার্মটাকে ডিস্ট্রয় করে দেয় বা কিছু, সেগুলো হচ্ছে গিয়ে ইনফার্টিলিটির কারণ হতে পারে। হ্যাঁ। আচ্ছা, আপনি বলছিলেন এন্ডোমেট্রিওসিস নামক একটি রোগের কারণে অনেক সময় ইনফার্টিলিটি হতে পারে। তো এন্ডোমেট্রিওসিস রোগটি আসলে কি এবং এটি কি চিকিৎসা রয়েছে? আচ্ছা, এন্ডোমেট্রিওসিস হচ্ছে রোগটা এরকম যে এন্ডোমেট্রিয়াম, এটা হচ্ছে আমাদের জ্বরের ভিতরকার লেয়ার, যেটা থেকে প্রতি মাসে আমাদের মাসিকটা হয়ে থাকে। আচ্ছা। এই এন্ডোমেট্রিয়াম লেয়ারটা যখন আমাদের ইউটারাসের ভিতরের লেয়ারটা ছাড়া অন্য কোনো জায়গায় ডিপোজিটেড হয়ে থাকে, সেটাই হচ্ছে মানে এন্ডোমেট্রিওসিস, মানে একটোপিক এন্ডোমেট্রিয়াম প্রত্যেকটা জায়গায়। হ্যাঁ, মানে ইউটারাসের ভিতরের লেয়ারে যেই কোষগুলো থাকবে, সেগুলো পেটে বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে। তো এ কী করে, যখন ওভারিতে মানে যখন মাসিক হয়, তখন তো ইউটারাসটা ব্লিডিংটা হয়ে বার হয়ে যেতে পারছে, কিন্তু পেটের ভিতরে ব্লিডিংগুলো বার হতে পারছে না। তো এখন পেটের ভিতরে যখন এটা ওভারিতে থাকছে, মাসে মাসে ব্লিডিং হয়ে এখানে সিস্ট ফর্ম হচ্ছে। এছাড়াও যে পেটের ভিতরে ব্লিডিং হয়ে পেটের মানে এনভায়রনমেন্টটা চেঞ্জ করে এখানটায় মানে দেখা যায় অ্যাডহেশন তৈরি করে, মানে টিউবটা হচ্ছে গিয়ে ব্লক করে দিচ্ছে, টিউবের আর্কিটেকচার নষ্ট হয়ে যাচ্ছে, ওভারিটা তার স্থান থেকে চলে এসে ধরে ইউটারাসের সাথে অ্যাডহেয়ার হয়ে যাচ্ছে, অনেক সময় দুটো ওভারি একসাথে অ্যাডহেয়ার হয়ে থাকে, টিউব ওভারি থেকে অনেক দূরে চলে যাচ্ছে। এবং যেহেতু পেটের ভিতরে একটা মানে ইনফ্লামেটরি রিয়াকশন বলি, মানে এখানে কিছু কেমিক্যাল বা কিছু সেলুলার রিয়াকশন হয়, যেখানে হচ্ছে যে কি বলে স্পার্ম আসলে সেই স্পার্মগুলোকেও এটা নষ্ট করে ফেলে, বা একটা ভ্রূণ তৈরি হলে সেটাও সেখানে নষ্ট হয়ে যাচ্ছে। এবং কি বলে এই এন্ডোমেট্রিওসিসে ওভুলেশন অনেক সময় দেখা যায় ঠিকই হচ্ছে, কিন্তু হয়তো টিউবাল বা ওভারিয়ান রিলেশনশিপ না থাকার মানে ঠিক না থাকার কারণে মানে হচ্ছে না, কি বলে কনসেপশন হচ্ছে না, বাচ্চা ধারণ করছে না। আর অনেক সময় হচ্ছে যে সিস্ট হচ্ছে ওভারিতে, সেটা বড় হয়ে হয়ে ওভারিটাকে নষ্ট করে দিচ্ছে। হ্যাঁ, তখনও হচ্ছে যে এটা ইনফার্টিলিটির কারণ হয়ে থাকে। আচ্ছা, তো এই ক্ষেত্রে ম্যানেজমেন্টটা কি রকম? ম্যানেজমেন্ট অ্যাকচুয়ালি মানে এন্ডোমেট্রিওসিসের জন্য সবচেয়ে মেইন ম্যানেজমেন্ট হচ্ছে যে আমার মনে হয় ভালো ল্যাপারোস্কোপিক, এটা হচ্ছে ডায়াগনোসিসের ক্ষেত্র এবং চিকিৎসার ক্ষেত্র। আচ্ছা। কারণ আমরা যদি ল্যাপারোস্কোপি করি, তখন আমরা ডিরেক্টলি হচ্ছে যে আমাদের পেটের ভিতরে বা জরায়ু, টিউব, ওভারি কন্ডিশনগুলো আমরা দেখতে পারি। তো তখন দেখে হচ্ছে যে যদি অ্যাডহেশন থাকে, সেই অ্যাডহেশনগুলো ছাড়িয়ে দেওয়া, যদি টিউব ওভারির রিলেশনটা আমরা মানে আবার রিস্টোর আমরা আগের মতো নিয়ে আসতে পারি, তাহলে একটা ভালো ইয়ে হয়। আর এই ক্ষেত্রে ওই আমরা টিউবাল টেস্টও করে থাকি যে টিউবটা কোনো মানে ব্লক আছে না কিছু আছে। এন্ডোমেট্রিওসিসে সাধারণত ব্লক থাকে না, কিন্তু মেনলি রিলেশনশিপ নষ্ট হয়ে যায়। তো দেখা যায় যে যদি রিলেশনশিপ ঠিক করে নেয়, অনেক ক্ষেত্রে যে অপারেশনের পরপরই তারা কনসেপ্ট করতে পারে। এবং আরেকটা হচ্ছে যে সিস্ট থাকে, এই সিস্টটা হচ্ছে ওভারিয়ান সিস্টেক্টমি আমরা করি। আর অনেক সময় মানে বেশি যদি হ্যান্ডেলিং করতে না চাই, যে সিস্টের যে ম্যাটেরিয়ালটা আছে অ্যাসপিরেশন করে নিয়ে আসা হয়। কারণ দেখা যায় যে যদি যাদের ওভারিয়ান রিজার্ভ কম, মানে ডিম্বাণুর সংখ্যা কম আছে, তখন সিস্ট ওয়ালটা অনেক সময় বেশি নিয়ে আসতে গেলে হচ্ছে গিয়ে আরও ডিম্বাণুগুলো চলে আসে, তখন আসে আরও তার মানে অবস্থা আরো ডিটোরিয়েট করে, এটাই। তো এর জন্যই যে সিস্টেক্টমিটা খুব মানে ভালো একটা হাতে করতে হবে। হ্যাঁ, যাতে এটা খুব মানে ভালো মতোই মানে ওয়ালটাই খালি চলে আসে দেখতে হবে। আর
আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে সিস্টেক্টমি যখন করা হয় যেখান থেকে আমাদের ওভারি ব্লাড সাপ্লাইটা পাচ্ছে সেটা যাতে নষ্ট না হয়। হ্যাঁ, সেইভাবেই ডেলিভারি ওইভাবে করা করা উচিত। হয়। হ্যাঁ। আচ্ছা, এটি তো নারীদের কথা এতক্ষণ জানলাম, পুরো অনুষ্ঠান জুড়েই নারীদের কথা জানলাম। এখন একটু জানতে চাইবো, আপনি বলছিলেন পুরুষ বন্ধ্যাত্বও কিন্তু আছে এবং হার অলমোস্ট একই রকম। তো পুরুষ বন্ধ্যাত্বের কি কি কারণ আছে? আচ্ছা, আমরা মানে পুরুষের একটা টেস্টই করে থাকি সাধারণত, প্রথমে হচ্ছে যে তার হচ্ছে সিমেন অ্যানালাইসিস। অ্যানালাইসিস। হ্যাঁ, এর মধ্যে সিমেন অ্যানালাইসিসে যদি আমরা দেখি কখনো শুক্রাণু কম বা শুক্রাণু নাই বা মানে কি বলে আকৃতিগত ত্রুটিপূর্ণ শুক্রাণু, এগুলো হচ্ছে পুরুষ বন্ধ্যাত্বের কারণ। এখন হচ্ছে যে কম কেন হচ্ছে? কম সাধারণত যে একটু আগে বললাম নারীদের যেরকম ওবেসিটি, পুরুষদের ওবেসিটি একটা কারণ, স্মোকিং একটা কারণ, তারপর এনভায়রনমেন্ট, সে যে যদি কোনো মানে গরম এনভায়রনমেন্টে কাজ করে থাকে সেটা, কোনো কেমিক্যাল এক্সপোজার থাকে সেগুলা, এবং কিছু কিছু ক্ষেত্রে ইনফেকশন, হ্যাঁ, এবং কিছু ওষুধের কারণে মানে শুক্রাণু কমে যেতে থাকে, কিছু প্রেশার ওষুধ, যে অটোইমিউন ডিজিজ বলে ওগুলো ওষুধ কিছু আছে যেগুলো কমে যেতে থাকে। এবং আরেকটা বলছে শুক্রাণু নাই, সিমেন আছে কিন্তু শুক্রাণু নাই। আচ্ছা, হ্যাঁ, সেটা হচ্ছে সেইটা হচ্ছে অনেক সময় দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে যে শুক্রাণু তৈরি হচ্ছে না, আর একটা হচ্ছে শুক্রাণু বের হতে পারছে না। তো আচ্ছা। হ্যাঁ, মানে যে নালীটা দিয়ে বন্ধ হয়ে আসে সেটা বন্ধ, সেটা কনফার্মেশনের জন্য আমাদের হচ্ছে অনেক সময় টেস্টিকুলার আমরা বায়োপসি করি, যে এটা কোন ধরনের টেস্টিকুলার বায়োপসি করলে তখন বোঝা যায়। আচ্ছা, এগুলো তো ছিল পুরুষ বন্ধ্যাত্বের কারণ। তো আপনি বলছিলেন যে শুক্রাণুর সংখ্যা অনেক সময় কম থাকতে পারে, যেটিকে আমরা অলিগোস্পার্মিয়া বলি। তো এটি কি এবং এটির ক্ষেত্র কি কি চিকিৎসা আছে? আচ্ছা, অলিগোস্পার্মিয়া হচ্ছে যে যখন নর্মালের চেয়ে শুক্রাণুটা কমে যাচ্ছে, মানে 15 মিলিয়ন পার এমএল যেটা থাকার কথা তার চেয়ে কমে যাচ্ছে, সেটা হচ্ছে অলিগোস্পার্মিয়া। আচ্ছা, তো অলিগোস্পার্মিয়া যেটা হয় যে আহ, পর্যাপ্ত পরিমাণ শুক্রকীটটা থাকছে না। এর কারণ হচ্ছে যে ওবেসিটি, স্মোকিং, যেগুলো বললাম কিছু কজ, হ্যাঁ, অটোইমিউন ডিজিজ, তারপর হচ্ছে যে ডায়াবেটিক, হ্যাঁ, তারপর ইনফেকশন, সেগুলো। তো এইটার কারণে হয়ে থাকে। এটার ট্রিটমেন্ট হিসাবে হচ্ছে যে প্রথমে আমরা কিছু অনেক সময় যে এগুলো ফ্যাক্টরগুলোকে কারেক্ট করতে বলি, তার মানে স্মোকিং করবে না, ওবেসিটি কমাবে, হেলদি লাইফস্টাইলে যাবে, হ্যাঁ, যদি যেই ড্রাগগুলো কোনো শনাক্ত করতে পারলে সেগুলো চেঞ্জ করবে, এইভাবে আমরা বলে থাকি। আর কিছু হচ্ছে যে কি বলে কোএনজাইম টাইপের কিছু ড্রাগ আমরা দিয়ে থাকি বা অ্যান্টিঅক্সিডেন্ট দিয়ে থাকি, যে যদি বাড়ে, মানে এই ড্রাগগুলো দেওয়ার পর অন্তত আমরা হচ্ছে যে 2 মাস পর আমরা কি আবার রিচেক করি যে এটা কারেকশন হলো নাকি, এইভাবে দেখি। তখন তারপর যদি ভালো থাকে তাহলে আমরা ন্যাচারালি তাদের আগাতে বলি। আর অনেক সময় যদি একটু বেশি কম থাকে বা আকৃতি গর্ত বা চলন ক্ষমতা, মর্টিলিটিটা যদি শুক্রাণুর কমে যায়, তখন আমরা হচ্ছে আইইউআই ট্রিটমেন্টের কথা বলি। তো সেটি অনেকে আসলে জানতে চান যে এই যে আইইউআই বলছিলেন, এটি কি আসলে, বা এই ট্রিটমেন্টটি কি অ্যাভেইলেবল কিনা এখন বাংলাদেশে? এই ট্রিটমেন্টটা এখন অ্যাভেলেবেল, হ্যাঁ, আমাদের দেশে অনেক সেন্টার আছে আইইউআই হচ্ছে, আমাদের সেন্টারেও হচ্ছে আইইউআই। এটি হচ্ছে যে যখন এই যে বীর্যের বললাম যে স্পার্মের কাউন্টটা কমে যাচ্ছে, মানে কমে যাচ্ছে, বা আকৃতিগত ত্রুটি বা চলন ক্ষমতা কমে যাচ্ছে, তখন হচ্ছে যে আমরা আইইউআই পদ্ধতিতে যাচ্ছি। এক্ষেত্রে একটা পুরুষ তার হচ্ছে যে তার আগে আমরা তার স্ত্রীকে প্রিপারেশন করি, যে কারণ এটা আমাদের তো একটু কন্ট্রোল হতে হবে। স্ত্রীকে আমরা ওষুধ দিয়ে ডিমটা ফুটাই। যখন ডিমটা ফোটানোর টাইম আসে, আমরা যখন ট্রিগার করি যে ডিমটা ফুটবে, তার হচ্ছে 36 থেকে 40 ঘন্টার সময়ের মধ্যে আমরা আইইআই করি। আইইআই আগে সে একটা মানে তার স্পামটা বাইরে দেয়, সেটা প্রসেস করে ওয়াশড একটা স্পাম নেওয়া হয়, যেখানে কনসেন্ট্রেশন এবং সুস্থ কিটগুলো নেওয়া হয়। এবং এটা হচ্ছে যে ওই সময়টা যেটা বললাম, যে ওই নির্দিষ্ট সময়ে আমরা হচ্ছে যে নারীর হচ্ছে জ্বরের মধ্যে একটা চিকন ক্যানুলা দিয়ে দেন প্রতিস্থাপন করে থাকি। আচ্ছা, তো এক্ষেত্রে অনেকেরই কিন্তু এইগুলো একটা ধারণা থাকে যে টেস্ট টিউব বেবি কিনা এটি, বা এটি আসলে এক ধরনের কুসংস্কার ধারণা কিন্তু আছে, বা এটি কি মানে তার স্বামীর শুক্রাণু কিনা, এটি সম্পর্কেও কথা হয় না? এখানে তো তার স্বামীরই হবে, কারণ এখানে তার তো স্বামীর কিট আছে, অর্থাৎ এই ক্ষেত্রে তার হাজবেন্ড এবং ওয়াইফের ওন ম্যাটেরিয়াল ইউজ করা হয়। ম্যাম, অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আছি, অনেক অনেক ধন্যবাদ অনুষ্ঠানে আসবার জন্য।
সুপ্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন আজগর আলী হাসপাতাল সুস্থতার ব্যবস্থাপত্র এই অনুষ্ঠানটি দেখবেন সপ্তাহের প্রতি শুক্রবার একই সময়ে এনটিভিতে। আজ এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।